সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা গুগল ফর্মের A to Z নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বর্তমান প্রেক্ষাপটে অনলাইনে পরীক্ষা বা যে কোনো ডাটা কালেকশনের ক্ষেত্রে গুগল ফর্মের কোনো জুড়ি নেই। আশা করি সাথেই থেকে গুগল ফর্মের A to Z এই একটা লিসনেই দেখানোর চেষ্টা করব। সাথেই থেকে একটু সময় লাগলেও বিষয়টা সুন্দরভাবে দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মূল স্ক্রিনে চলে যাই। গুগল ফর্মে যাওয়ার আগে আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করার পর আমাদের মূল যে টার্গেট, যে গুগল ফর্ম মূলত যে কোনো একটা জিমেইলের আন্ডারে তার ড্রাইভে গুগল ফর্ম তৈরি করতে হয়। তো এই কারণে আমরা যে কোনো একটা জিমেইল হয়ে আমাদের ড্রাইভে প্রবেশ করব। তো ড্রাইভে প্রবেশ করার জন্য আপনারা বিভিন্নভাবে প্রবেশ করতে পারেন। অ্যাড্রেস বারে সরাসরি টাইপ করে দিতে পারেন যে drive.google.com। দেখেন drive.google.com এটা লিখে যদি আপনি দেন তাহলে আপনার সরাসরি আপনার ড্রাইভে চলে যাবে। আর যদি মনে করেন যে না, আপনি এখান থেকে দেখেন অ্যাপস যে চিহ্ন আছে গুগল অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করে আপনি ড্রাইভে একটা ক্লিক দেবেন। এই ড্রাইভে ক্লিক দেওয়ার পর আপনার মূলত ড্রাইভে চলে যাবে। এই যে মেইলের আন্ডারে আমি যে ড্রাইভে আসলাম, এই জায়গায় মূলত আমার সেই গুগল ফর্মটা তৈরি হবে। এখন আপনি এরকম খোলামেলা ফাঁকা জায়গায় করতে পারেন, যেহেতু এই গুগল ফর্মের মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন বা অন্যান্য ডাটা আপনি সংগ্রহ করবেন, ফটো সংগ্রহ করবেন, তাহলে অবশ্যই আপনার একটা ফোল্ডার করে নিলে সব তথ্য অটো সেই ফোল্ডারে আপনার তৈরি হবে। এই কারণে আমি সাজেস্ট করব যে প্রথমে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিউতে ক্লিক করে একটা ফোল্ডারে ক্লিক দেবো। দেখেন একটা ফোল্ডার ক্লিক দেওয়ার পর আমার এখানে একটা লেআউট আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিব। আইসিটি ফর্মস বলে আমি একটা নাম দিলাম, দিয়ে আপনারা যে কোনো নাম দিতে পারেন। দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমার সেই আইসিটি ফর্ম এটা এই ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারে এখন আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমার সামনে প্রদর্শিত হবে এবং এই জায়গায় আমি মাউসের ডান দিকে ক্লিক করে এখান থেকে ফর্মে ক্লিক দিব। মূল টার্গেট আমরা গুগল ফর্ম তৈরি করব। আমরা অনলাইনে পরীক্ষা বা অনলাইনে যে কোনো ডাটা বা তথ্য সংগ্রহের জন্য এই কাজটি করছি। এটা আমাদের সবসময় ব্রেনে রাখতে হবে। এবার আমি এখান থেকেও ক্লিক করে ফর্মে ক্লিক করেও যেতে পারি, কিন্তু আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে এখানে মাউসের ডান পাশে ক্লিক করে ফর্মে ক্লিক দিতে পারি। তো যে কোনো এক জায়গায় ক্লিক দিলে মূলত আমার সেই গুগল ফর্ম আমার সামনে প্রদর্শিত হবে। এই যে ফর্ম আপনাদের সামনে যে লেআউটটা প্রদর্শিত হচ্ছে, এটাই গুগল ফর্মের একটা ডিফল্ট পেজ। এখানে যে ফাংশনগুলো আছে এর প্রত্যেকটা ফাংশনের সাথে আমাদের পরিচিত হতে হবে এবং প্রত্যেকটা কমান্ডের কার্যকারিতা সম্পর্কে আমাদের দেখতে হবে, জানতে হবে। এখানে দেখেন আমরা যখন প্রথমেই প্রবেশ করব তখন এখানে দুইটা সেকশন, একটা আছে কোশ্চেন সেকশন আর একটা আছে টাইটেল সেকশন। তো টাইটেল সেকশন এই প্রথম যখন আপনি প্রবেশ করবেন, এখানে আসলে আগে থেকে কোনো টাইটেল দেওয়া থাকে না, এই আনটাইটেল ফর্ম হিসেবে এটাই লেখা থাকে। আপনি এখন এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। আমি আইসিটি এক্সাম দিলাম এবং এটা কোন ক্লাসের ডেসক্রিপশানে তার বর্ণনা বা অন্যান্য সময়, টাইম বা অন্যান্য বিভিন্ন কিছু আপনি ডেসক্রিপশানে দিয়ে বর্ণনা করে দিতে পারেন। এটা মূলত আমার টাইটেল সেকশন। এই টাইটেল সেকশনের পরে আছে দেখেন এটা কোশ্চেন সেকশন। তো আমি কোশ্চেন সেকশনে প্রবেশ করলাম। এখানে আমি গুগল ফর্মের প্রথমেই আমি চাচ্ছি কিছু তথ্য আমার ছাত্রছাত্রীদের কাছ বা আমার পার্টিসিপেন্টদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে। দেখুন এখানে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রথমে একটু তথ্য সংগ্রহ করার জন্য নেম টাইপ করলাম। টাইপ করে দেখেন নেম যখন আমি টাইপ করেছি এই জায়গায় দেখুন আমার এটা চলে আসছে যে শর্ট অ্যান্সার। কারণ নাম লেখার জন্য শর্ট অ্যান্সার নিলেই আমার জন্য যথেষ্ট। এই কারণে আমি যখন নেম লিখবো এই অ্যারোকিতে ক্লিক করে এখানে শর্ট অ্যান্সারে ক্লিক দিব। এখানে দেখেন বিভিন্ন রকম ফাংশন আছে। এটাই যে শর্ট অ্যান্সার, এখানে সে ছোট্ট করে অ্যান্সার দিতে পারবে এবং প্যারাগ্রাফ যদি বড় কোনো প্রশ্ন আকারে আপনি উত্তরটা নিতে চান তাহলে প্যারাগ্রাফ টাইপে আপনি ক্লিক দিবেন এবং মাল্টিপল চয়েস যদি আপনি টিক আকারে নিতে চান তথ্য তাহলে মাল্টিপল চয়েসে ক্লিক দিবেন। যদি চেক বক্স আকারে নিতে চান তাহলে চেক বক্সে ক্লিক দিবেন এবং ড্রপ ডাউন মেনু যদি তৈরি করতে চান ড্রপ ডাউন মেনু তৈরি করবেন এবং ফাইল আপলোড, বিশেষ করে ফটো যদি কালেকশন করতে চান বা যে কোনো ফাইল তাদের কাছ থেকে নিতে চান তাহলে ফাইল আপলোডের ফাংশনটা ক্লিক করবেন এবং নিচেই যে অপশনগুলো আছে এগুলো আমাদের সচরাচর লাগে না।
তবে এখানে দেখেন লাইনার স্কেল, এটা যদি আপনি পেতে চান এটাতে ক্লিক করতে পারবেন। মাল্টিপল চয়েস গ্রিড, যদি প্রত্যেকটা মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একটা গ্রিড ব্যবহার করতে চান তাহলে এটা লাগবে। চেক বক্স গ্রিড, চেক বক্সের ক্ষেত্রেও তারা গ্রিড ব্যবহার করবে, তো এগুলো সাধারণত লাগে না। ডেট এবং টাইম যদি আপনি দিতে চান তাহলে এগুলো সহযোগিতা নিতে পারেন। তো আমরা চাচ্ছি না এখান থেকে আমরা শর্ট অ্যান্সার, বিশেষ করে নামের ক্ষেত্রে শর্ট অ্যান্সারটা আমরা তাদের কাছ থেকে নিচ্ছি, যে নামের ক্ষেত্রে শর্ট অ্যান্সার। তাহলে এই ফর্ম যদি এখন আমি ছাত্রছাত্রীদের কাছে দিই তাহলে তারা শর্টে এখানে আনসার দিতে পারবে। আমি এই ফর্মটা যদি এখন কারোর কাছে লিঙ্ক দিই তাহলে কেমন হবে এটা দেখতে হলে দেখুন এখানে প্রিভিউ আছে, এই প্রিভিউতে একটা ক্লিক দিলাম, দেখেন তাদের কাছে এরকম নাম লেখার একটা অপশন আছে এবং এখানে তারা নাম লেখা বা কিছু লিখতে পারবে। এখন সে কিছু লিখে এখানে সাবমিট দিলেই সাবমিট হয়ে যাবে। একটা বিষয় এখানে দেখুন যে এটা কিন্তু আমার রিকোয়ার্ড না, তার মানে একজন ছাত্রছাত্রী এখানে যদি নাম না লিখেও সাবমিট করে তবু কিন্তু তার সাবমিটটা চলে আসবে। দেখেন এখানে আমি সাবমিট করলাম, কোনো নাম টাম কোনো কিছু লিখিনি, তবু কিন্তু আমার সাবমিট হয়েছে। কেন সাবমিট হয়েছে? যে আমি আসলে বলে দিইনি যে নাম না লিখে সাবমিট করা যাবে না। এখানে দেখেন অলরেডি রেসপন্সে একজন রেসপন্স করেছে, তো একজন রেসপন্স করেছে কিন্তু তার আসলে কোনো রেসপন্সই পাওয়া যাচ্ছে না, নেমের ঘরেও কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখন কি করতে পারি? রেসপন্স সে নাম না লিখেই করে দিল, তাহলে আমরা এখানে করতে পারি কি, এখানে এই যে অপশনটা আছে দেখেন যে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড অপশনটা আপনি অন করে দিলেন। এখন রিকোয়ার্ড অপশনটা যখন আপনি অন করে দিলেন, এখন আপনি এই প্রিভিউতে ক্লিক দেন। এখন দেখেন প্রিভিউতে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু এখন রিকোয়ার্ড নাম যেটা রিকোয়ার্ড হবে তার পাশে কিন্তু এরকম লাল চিহ্ন দিয়ে দেখাবে। এখন আপনি এখানে যদি সে কোনো কিছু না লাগে সাবমিট করতে গেলে দেখুন সে সাবমিট করতে পারছে না, কারণ সে এই প্রশ্নটা রিকোয়ার্ড করে দিয়েছে। আমরা অবশ্যই তাকে কিছু না কিছু লিখতেই হবে, এড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে রিকোয়ার্ড করে দেওয়ার অর্থটা কি, যে রিকোয়ার্ড করে দেওয়া মানে ওই প্রশ্ন তাকে এড়িয়ে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। এরপরে যদি মনে করি যে একই রকম একটা কোশ্চেন অপশন আমি পুনরায় চাচ্ছি, তাহলে এই পাশে দেখেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে ক্লিক করলে আগের এটা এখন হুবহু আমার ডুপ্লিকেট এখানে হয়ে গেল। আগেরটা যা যা বৈশিষ্ট্য আছে এটারও তাই তাই বৈশিষ্ট্য। তাহলে এটা আমি এখানে নেমের পরে আমি এখানে তার অন্য তথ্য নিতে পারি, যে ফাদার্স নেমটা নিলাম, এটাও আমাদের শর্ট অ্যান্সারে থাক, ফাদার্স নেম কালেকশন করলাম। এরপরে আমি আর একটা ডুপ্লিকেট হিসেবে আরো একটা নিলাম, এখানে তার ক্লাস দিই। দেখুন এখানে আমি তার ক্লাস সিলেক্ট করলাম, ইচ্ছা করলে সে ক্লাস শর্ট অ্যান্সারে লিখে দিতে পারে যে কোন ক্লাসের ছাত্রছাত্রী। আমি ইচ্ছা করলে এখানে নিজে লিখেও দিতে পারি চেক বক্স আকারে বা ড্রপ বক্স আকারে। যদি আমি চেক বক্স আকারে দিই তাহলে দেখেন আমার এখানে অপশন তৈরি হবে। আমি যদি এখানে 9 লিখি, 9 টাইপ করি এবং ইন্টার প্রেস করি, দেখুন আমার পরবর্তী অপশন লেখার সুযোগ আছে। এখানে 10 লিখি, তাই দেখেন আমার অপশন ইন্টার দিলে কিন্তু আমার নতুন নতুন অপশন তৈরি হবে, যতগুলো প্রয়োজন আমি লিখতে পারি। তাহলে এখন আমি যদি এই ফর্মটা এখন কারোর কাছে দিই তাহলে কিন্তু তারা এখানে চেক বক্স আকারে টিক দিতে পারবে। আমি আবার পুনরায় প্রিভিউতে গেলাম, দেখুন প্রিভিউতে এখন যদি আমি যাই তাহলে সে নাম লিখবে, ফাদার্স নেম লিখবে এবং ক্লাসের ক্ষেত্রে সে যে কোনো একটাই টিক দিবে বা তিনটাইও সে টিক দিতে পারে। দেখুন এখানে তিনটাইও টিক দেওয়ার অপশন রয়েছে। এখন মূল যে বিষয় যে আমরা এখানে চেক বক্স আকারে রেখেছি, তাই আমাদের এখানে টিক দেওয়ার সে সুযোগ পাচ্ছে। এবং যদি আমরা এটা চেক বক্স আকারে না রেখে আমরা যদি এটাকে আমরা ড্রপ ডাউন মেনু করতাম, যে ড্রপ ডাউন মেনু যখন আমরা করছি তখন আমি এখন যদি এটাকে আবার প্রিভিউ আকারে দেখি, দেখুন কি হবে। প্রিভিউ আকারে দেখি তাহলে দেখুন এখানে কিন্তু সে একটা বাটন পেয়েছে এবং এখানে ড্রপ ডাউন মেনুতে এখন সে ক্লিক করে যে কোনো একটা বিষয় সে সিলেক্ট করে দিতে পারে, যে কোনো একটা ক্লাস। তাহলে আগে কিন্তু চেক বক্স টিক দিতে পারছি না, এখন কিন্তু সে ড্রপ ডাউন যখন আমরা সিলেক্ট করে দিলাম তখন কিন্তু আমরা এই তার একটা ড্রপ ডাউন মেনু কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে ড্রপ ডাউন মেনু আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আপনি যদি হুবহু আরো একটা নিতে চান, ডুপ্লিকেট করে দেখেন আরো একটা নিলাম একই রকম এবং এখানে আমি ফটো চাচ্ছি, তার ফটো চাচ্ছি। ফটো যখন আমি চাচ্ছি তখন অবশ্যই ফটোর ক্ষেত্রে
ফটোর ক্ষেত্রে আমরা ফাইল আপলোড দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ফটো বা অন্য কোনো ফাইল আপলোডের কোনো বিষয় দেবেন, তখন কিন্তু আপনার এই যে জিমেলের আন্ডারে এই কাজটা করছেন সেই জিমেল কিন্তু পার্টিসিপেন্টদের কাছে শো হবে। দেখুন ফাইল আপলোড করলে কি হয়, আমি যখন ফাইল আপলোডের একটা ফাংশন দিলাম তখন দেখেন আমার কাছে বলছে যে এই যে ফাইল আপলোডটা করবে এটা কোন ড্রাইভে বা কোন মেইলে করবে, এখানে আমার কাছে একটা অ্যাক্সেস আছে। তা আমি যে মেইলে আছি সেই মেইলেই যদি করতে চাই তাহলে আমি এখন এখানে কন্টিনিউ ক্লিক দিলাম। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে কি হলো, এই যে ফটো যে কালেকশন করবো বা যে কোনো ড্রাইভ বা তথ্য আমরা কালেকশন করার ক্ষেত্রে তখন কিছু অ্যাক্সেস আমাদের কাছে অ্যালাউ করার সুযোগ থাকে। দেখেন অ্যালো অনলি স্পেসিফিক ফাইল টাইপ, যেমন আমরা এটা যদি অন করে দিই তাহলে এখানে আমাদের দেখেন স্পেসিফিক কোনো ফাইল টাইপ এটা আমরা দিয়ে দিতে পারি। যদি আমরা ছবি যেহেতু চাচ্ছি ফটো, তাহলে আমি এখানে ইমেজ সাইনটা করে দিতে পারি। আপনি অন্য কোনো ডকুমেন্ট যদি চান, সেটা পিডিএফ আকারে চাইলে, ডকুমেন্ট আকারে চাইলে, ভিডিও আকারে চাইলে, যেটা চাইবেন সেটা সিলেক্ট করে দিবেন। এবং আপনি যে ফাইলটা চাচ্ছেন যে ম্যাক্সিমাম ফাইল অফ নাম্বার অফ ফাইল, মানে কয়টা ফাইল সে দিতে পারবে, ও একটা, দুইটা বা পাঁচটা বা 10টা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো একটা আছে, আমি একটাই চাচ্ছি। ম্যাক্সিমাম ফাইল সাইজ, আপনি যে ফটো বা যে ফাইল সে দিবে তার সাইজ ম্যাক্সিমাম কত হবে, 1 MB থেকে শুরুতে। ফটো সাধারণত 1 মেগাবাইটের থেকেই আমরা দিতে পারি, এজন্য আমরা 1 MB সিলেক্ট করে দিলাম। এইবার দেখেন এই 1 MB সিলেক্ট করে দিলাম। এর একটা গুরুত্বপূর্ণ যে বিষয় যে ভিউ ফোল্ডার, এই ভিউ ফোল্ডার মানে কি, আপনি এই যে তথ্যগুলো নিবেন ফটো বা অন্য কোনো ফাইল, সেটা কোন ফোল্ডারে যাবে ইচ্ছা করলে আপনি এখানে ক্লিক করে সেই ফোল্ডারটা দেখে নিতে পারেন। যখনই আপনি এখানে একটা ফটো বা যে কোনো ফাইল আপলোডের বিষয় দেবেন তখনই কিন্তু আপনি এই ফর্মে যে জায়গায় আপনি তৈরি করার জন্য ফর্মটা এসেছেন তার পাশে কিন্তু একটা অলরেডি একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেখুন আমরা একটু ভিউ ফোল্ডারে দিয়ে দেখে আসি। ভিউ ফোল্ডারে গিয়ে আমি দেখুন আমি যে জায়গা থেকে আমার এই ফর্ম তৈরি করতে এসেছিলাম সেই জায়গায় আমাকে নিয়ে গেছে, যে ভিউ ফোল্ডার যে আমার এই ড্রাইভে নিয়ে গেছে, এবং এই ড্রাইভে আপাতত কোনো কিছুই কিন্তু নেই, সেটাই আমাকে দেখাচ্ছে। দেখেন আমি এখানে আনটাইটেল যে ফর্ম, যে আইসিটি ফর্ম, এর ভিতরে আমি এই কাজটা করছিলাম, যে আনটাইটেল ফর্ম মানে আইসিটি যে ফর্ম, সেই ফর্মের ভিতরে দেখুন আমার এখানে কি একটা ফাইল দেওয়ার মতো একটা ফোল্ডার এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে দেখেন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল এবং এটাও আপনি রেকর্ড করবেন। আরও যে বিষয়টা, আপনি এখন যদি এই প্রিভিউ আকারে দেখেন প্রিভিউ আকারে দেখলে মূল যে বিষয় দেখেন, এই যে এটা কোন অ্যাকাউন্টের ভিতরে আপনার ফটোটা যাবে, এটাও কিন্তু আপনার পার্টিসিপেন্ট এখন ইচ্ছা করলে দেখে নিতে পারবে, কারণ তারা যখন সাবমিট করবে তাদের তথ্য কোন মেলের ভিতরে যাবে এটা কিন্তু থাকবে। কিন্তু আমরা যদি এই ফটোর অপশনটা আমরা না দিতাম, দেখেন এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট অপশন করে দিচ্ছি। এইবার আমি আবার পুনরায় প্রিভিউতে যাই, অথবা আমি আগে যেখানে ছিলাম এটা আমি রিলোড করি। রিলোড করলে এখন কিন্তু দেখেন উপরে কিন্তু সেই মেইলের ফাংশনটা আর কাজ করছে না, কারণ আমি এখন কোনো ফাইল আপলোড হিসাবে চাইনি। তাই উপরে যে মেইলের যে অপশনটা কাজ করছিল সেটা কিন্তু এখন আর করছে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ফোল্ডার বা ফাইল আপলোডের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয় অ্যাক্সেস করবেন। এরপরে আপনি এখানে যদি ইচ্ছা করেন যে আপনি কিছু তথ্য নেওয়ার পরে আপনি পাসওয়ার্ড রেকর্ড করে দেবেন, পাসওয়ার্ড এরকম তো আপনি চাইতে পারেন যে আপনার ফর্মটাকে কয়েকটা সেকশনে বিভক্ত করে ফেলবেন, যে প্রথম একটা সেকশন সে পূরণ করবে, করার পরে আপনি নির্ধারিত কিছু পার্টিসিপেন্টকে আপনি চাচ্ছেন যে যাদেরকে আমি পাসওয়ার্ড দিব শুধুমাত্র তারাই আমার এই গুগল ফর্মে অ্যাটেন্ড করুক। যদি পাসওয়ার্ড প্রোটেকশন করে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এই লাইনের নিচেই যে অপশন আছে দেখেন সেকশন, অ্যাড সেকশন, এই অ্যাড সেকশনে একটা ক্লিক দিয়ে এটা কিন্তু আমরা দুইটা সেকশনে ভাগ করে দিলাম। দেখেন এখানে আমি দুইটা সেকশনে ভাগ করে দিয়েছি। এখন এটা আমার 1 নম্বর সেকশন, এটা আমার 2 নম্বর সেকশন। এখন যদি আমি প্রিভিউতে গিয়ে দেখি, দেখুন আমার এখানে এই যে নেক্সট অপশনটা আমরা পেয়ে গিয়েছি, তার মানে এই অংশটুকু পূরণ করার পর আমরা এখন নেক্সট অপশনে ক্লিক করব। উপরে দেখেন প্রত্যেকটা বিষয় আমরা রেকর্ড করে দিয়েছি, এই কারণে প্রত্যেকটা অপশনই তাকে পূরণ করতে হবে। এখন কিন্তু আমরা পাসওয়ার্ড অপশনটা সেট করিনি,
তাহলে পাসওয়ার্ড অপশন আমি চাচ্ছি যে পাসওয়ার্ডের জন্য আমি একটা অপশন সেট করব। তাহলে আমি এইটাই রাখার পর আরো একটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে দেখেন আমি পাসওয়ার্ড লিখলাম। এই যে পাসওয়ার্ড লিখলেই কিন্তু আসলে পাসওয়ার্ড হয়ে যাবে না, পাসওয়ার্ড লিখলেই পাসওয়ার্ড হবে না। এখানে শর্ট অ্যান্সার, পাসওয়ার্ডে যেহেতু আমাদের শর্ট অ্যান্সার লাগবে তাই আমরা শর্ট অ্যান্সার দিলাম। এখনো কিন্তু পাসওয়ার্ড হয়ে যাবে না। পাসওয়ার্ড হতে গেলে আমাদের অবশ্যই এই যে এখানে ক্লিক করে এখানে দেখেন রেসপন্স ভ্যালিডেশন, এই রেসপন্স ভ্যালিডেশনে একটা ক্লিক দিতে হবে। এই রেসপন্স ভ্যালিডেশনে যখন একটা ক্লিক দেবেন এটা নাম্বার আকারে থাকবে এবং গ্রেটার দেন লেস দেন মানে কত থেকে কত নাম্বার পর্যন্ত দিতে পারবেন সেটা আপনি বলে দিতে পারেন, অথবা এখানে এই যে আপনি সরাসরি নাম্বারগুলো লিখে দিতে পারেন। তাহলে দেখেন এখানে আমি লিখে দিলাম 1 2 3 4 5, এখানে আমি 1 2 3 4 5 এই যে 5টা অপশন লিখে দিয়েছি এবং এই 5টা অপশন মানে 1 থেকে 5 পর্যন্ত যে সেট করে দিলাম, এটা দিলেই একজন পার্টিসিপেন্ট আমার প্রবেশ করতে পারবে। এখন আমি এটা প্রিভিউ আকারে দেখি। দেখেন প্রিভিউতে পুনরায় যাই। প্রিভিউতে যাওয়ার পরে দেখুন এখানে পাসওয়ার্ড আছে, ইওর অ্যান্সার। তাহলে পাসওয়ার্ড আমি এখানে আমি যদি 1 2 3 4 5 এটা না দিয়ে আমি উপরে সবগুলো অপশন আগে পূরণ করে নিই। এখানে তার নাম দিলাম, এখানে তার ফাদার্স নেম দিলাম, এখানে তার ক্লাস সিলেক্ট করলাম এবং পাসওয়ার্ডে দেখেন আমি 1 2 3 4 দিয়েছি। এইবার দেখেন আমি এখন নেক্সটে ক্লিক করলি, দেখেন মাস্ট বি নাম্বার গ্রেটার দেন 1 2 3 4 5 এবং ওখানে দেখেন গ্রেটার দেন আমি দিয়েছি যেটা আমার আসলে উচিত হয়নি। দেখেন এখানে আমি গ্রেটার দেন দিয়েছি যে 1 2 3 4 5, এই জায়গায় ক্লিক দিয়ে আমরা অবশ্যই করে দেবো ইকুয়াল টু। এই ইকুয়াল টু করে দিয়ে আমি এখন যদি এখানে দিই যে 1 2 3 4 5 এটা দেওয়ার পরে এখন যদি আমি এটাকে আবার পুনরায় প্রিভিউতে যাই অথবা এই পেজ আগের পেজে গিয়ে এখন রিলোড করি, দেখেন আমি রিলোড করি। রিলোড করার পর আমি এখন যদি এই পাসওয়ার্ড 1 2 3 4 দিই এবং পুনরায় আগের তথ্যগুলো আমি দিয়ে আসি, কারণ যেহেতু আগের তথ্যগুলো সব রিকোয়ার্ড না দিলে হবে না। 1 2 3 4 5 যখন আমি দিব তখন কিন্তু আমার কি হবে, নেক্সট পরবর্তী অপশনে আমি প্রবেশ করার সুযোগ পাবো। দেখেন 1 2 3 4 5 আমি দিলে পরবর্তী অপশনে সুযোগ পাবো। এখন যদি আমি নেক্সট করি তাহলে মাস্ট বি নাম্বার ইকুয়াল টু 1 2 3 4 5, এখানে দেখেন সেটা কি করছে, আমার কত পর্যন্ত এই যে ইকুয়াল টু করবে এটা কিন্তু আমার এখানে কি হয়ে যাচ্ছে, শো হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি, দেখেন ইকুয়াল টু করে দেওয়ার পরও যে বিষয়টা আমি আবার পুনরায় বলতে চাচ্ছিলাম, দেখেন এখানে কাস্টম সেক্স, এখানে দেখেন আমরা কোনো কিছু কাস্টম সেক্সে বলেনি, আমরা এই কাস্টম সেকে বলে দেব যে প্লিজ কারেক্ট পাসওয়ার্ড। এই যে মেসেজটা আমরা দিলাম, এখন যদি আমি এটা পুনরায় রিলোড করি তাহলে এখন দেখেন আমি উপরে সবগুলো বিষয় আমি পূরণ করি। এখন যদি আমি নেক্সট করি দেখেন প্লিজ কারেক্ট পাসওয়ার্ড, এখানে আগে কিন্তু আমরা যে ইকুয়াল দিয়েছিলাম সেই ইকুয়াল টু দেখাচ্ছিল, এখন যেহেতু আমি একটা মেসেজ সেট করে দিয়েছি অতএব এখানে কারেক্ট পাসওয়ার্ড তাকে দিতে হবে। তাহলে আমরা 1 2 3 4 5 দিয়ে দেখি, 1 2 3 4 5 আমরা কারেক্ট পাসওয়ার্ড দিলাম এবং আমরা নেক্সট করলাম। নেক্সট যখন করলাম তখন দেখেন তারা সেকশন 2-তে তারা প্রবেশ করলে সেকশন 2-তে আমরা দেখেন এখনো কোনো কিছুই অ্যাড করেনি, যার কারণে সেকশন 2-তে কিন্তু তারা কোনো কিছুই দেখতে পাচ্ছে না, কারণ এখানে দেখেন সেকশন 2-তে আমরা কোনো কিছুই অ্যাড করিনি, যার কারণে সে কোনো কিছু শুধু আনটাইটেলড হিসেবে যে বিষয়টা রয়েছে সেটাই আমার এখানে শো করছে। তাহলে এখানে আমরা সেকশন 2-তে এখন কাজ করব। তো আশা করি পাসওয়ার্ডের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখন আমি আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে এখানে এর কয়েকটা যে ফাংশন রয়েছে, যে প্রথমে যে আপনি এটা তো আমরা সরাসরি এখান থেকে প্রিভিউ করে নিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যে এর লিঙ্কটা তো অন্য কাউকে দিব, কারণ তারা তো আমার এই পরীক্ষায় অ্যাটেন্ড করবে।
তাহলে সেক্ষেত্রে লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে, লিঙ্ক তৈরির ক্ষেত্রে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর দেখেন আমরা তাদের ইমেলেও এই লিঙ্ক সেন্ড করতে পারি, আবার আপনি ইচ্ছা করলে সরাসরি এখান থেকে লিঙ্ক তৈরি করে নিতে পারেন। দেখুন এইটাই যখন আমরা ক্লিক দেব তখন আমার এখানে একটা লিঙ্ক কথা বলি, দেখেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। এটাই মূলত আমার এই ফর্মের লিঙ্ক। এখন আপনি এটা কপি করে কারোর কাছে দিলেই সে এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু প্রবেশ করতে পারবে। তাহলে এক্ষেত্রে এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, তবে বড় হলেও আপনি যদি এই লিঙ্কটাই দেন কারো কাছে, তবে এই লিঙ্কে সে প্রবেশ করতে পারবে। আর যদি মনে করেন একটু ছোট করে নেব, তাহলে দেখেন এখানে ক্লিক দিলে এই লিঙ্কটাই সেই একই লিঙ্ক একটু ছোট হয়ে গেল, শর্ট হয়ে গেল। এখন আপনি এটা কপি করেন। এটা কপি করার পর দেখুন আপনি কপি করার পর আমরা এখন এটা নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পরে এখানে আমি ওই লিঙ্ক এখানে আমি পেস্ট করলাম, করার পর এখন এন্টার দিলাম। দেখুন এখন আমার সামনে ওই গুগল ফর্ম, আমি যে ফর্মটা তৈরি করেছি সেই ফর্মটা আমার সামনে প্রদর্শিত হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই লিঙ্কের যে বিষয়টা, যে লিঙ্কটা আপনি কিভাবে নেবেন, এই লিঙ্কটার বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে লিঙ্ক নিতে হলে অবশ্যই আপনাকে সেন্টে যেতে হবে। এবার আসেন পরবর্তীতে যে সেটিংসের বিষয় রয়েছে। সেটিংসের ভিতরে আপনার অনেকগুলো বিষয় রয়েছে, আমি আস্তে আস্তে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন এবং উপলব্ধি করবেন। আর ইতিমধ্যে যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। এখানে দেখেন আপনার কালেক্ট ইমেল। আমরা যখন সেটিংসে আসলাম, এখানে সেটিংসের জেনারেলের ভিতরে আছে কালেক্ট ইমেল। যদি আপনি ইমেল সংগ্রহ করতে চান তাহলে আপনি কালেক্ট ইমেলে একটা ক্লিক দিবেন। তাহলে যে আপনাকে মানে সাবমিট করবে, ফর্ম পূরণ করবে, তাদেরকে অবশ্যই ইমেল দিতে হবে এবং এই ইমেল আপনার সরাসরি ড্রাইভে কালেক্ট হয়ে যাবে। লিমিট টু ওয়ান রেসপন্স, তার মানে আপনি এখানে যদি ক্লিক দিয়ে রাখেন তাহলে কি করতে পারবে, একজনই মানে একবারই রেসপন্স করতে পারবে। এরপরে দেখেন এডিট আফটার সাবমিট, এটা যদি আপনি ক্লিক দিয়ে রাখেন তাহলে সে সাবমিট করার পরও পুনরায় এডিট করতে পারবে। তো আমরা যখন পরীক্ষার কোনো ফর্ম মানে দিব ছেলে মেয়েদের কাছে, কুইজ তৈরি করব, তখন অবশ্যই এই অপশনটা চালু রাখবো না, কারণ আমরা চাচ্ছি না একজন ছাত্রছাত্রী দ্বিতীয়বার পরীক্ষা দিক। কিন্তু আমরা যদি কোনো ডাটা কালেকশনের ক্ষেত্রে এই ফর্মটা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এডিট আফটার সাবমিট অপশনটা আপনারা ক্ষেত্র বিশেষ চালু করে রাখতে পারেন। কারণ ডাটা দেওয়ার ক্ষেত্রে তারা যদি ভুল করে থাকে তাহলে তারা সেটা এডিট করার পরবর্তীতে সুযোগ পাবে। এরপরে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে সামারি ক্যারেক্টার্স অ্যান্ড টেক্সট রেসপন্স, তার মানে এখানে যখন আপনি ক্লিক দিয়ে দেবেন তাহলে সে এই একটা সামারি, আপনি যে সামারিটা দিবেন সেটা কি মানে সামারি আকারে সে এই রেসপন্স করার পর সে দেখতে পারবে একটা টেক্সট আকারে। আর যদি এটা ক্লিক না দিয়ে রাখেন তাহলে এটা পারবে না। এরপরে যে বিষয়টা আছে প্রেজেন্টেশন আসছে, দেখেন দুইটা বার, একটা হচ্ছে শো প্রোগ্রেস বার, তার মানে সে কতটা প্রশ্নের অ্যান্সার করলো তার একটা প্রোগ্রেস বারে সেটা শো করবে যে আপনি এই ফর্মের এতটুকু অংশ পূরণ করলেন। এটা যদি আপনি দিতে চান দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে যে অপশন আছে এটা হচ্ছে শাফলিং অপশন। এই শাফলিং অপশনটা আপনারা যদি শাফলিং অপশনটা এখানে অ্যালাউ করে দেন তাহলে কি হবে যে আপনার এক কম্পিউটারে আপনার এই প্রশ্নগুলো ভাবে উপস্থাপন করবে। যে মূল বিষয় আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন, মনে করুন 10টা প্রশ্ন আপনি ছেলে মেয়েদেরকে করেছেন বা 10টা প্রশ্ন করেছেন, এই 10টা প্রশ্ন 10টা কম্পিউটারে 10 রকম ভাবে যাবে। তার মানে একজনের কম্পিউটারে যেটা 1 নম্বরে থাকবে অন্যজনের কম্পিউটারে সেটা 1 নম্বরে নাও থাকতে পারে, সেটা অন্য নম্বরে থাকবে। তারা শাফলিং করে দেবে প্রতিবার। তাহলে এক্ষেত্রে যদি আপনি অভিন্ন তথ্যভিত্তিক কোনো প্রশ্ন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি শাফলিং অর্ডারটা অবশ্যই চালু করবেন না। কারণ যদি আপনি বলেন যে এই নিচের এই স্ট্রিমটুকু অনুচ্ছেদটুকু পড়ে এত এবং এত নম্বর প্রশ্নের উত্তর দাও, তাহলে সেক্ষেত্রে তারা ওই অত এবং অত নম্বর প্রশ্ন কিন্তু বারবার যখন এক কম্পিউটারে এক রকম ভাবে যাবে তখন কিন্তু তারা আর ওই নাম্বারে থাকবে না। অতএব আপনি কোনো কোশ্চেন যদি এই জাতীয় প্রশ্ন থাকে তাহলে আপনি এই শাফলিং অপশন চালু করবেন না। আর যদি আপনার শুধুমাত্র এক জাতীয় প্রশ্ন হয় তাহলে শাফলিং ক্ষেত্র আপনি চালু করে দিতে পারেন, এটা আসলে ভালো। আর যদি প্রশ্নে কোনো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন না থাকে তখন আপনি অবশ্যই শাফলিং অপশনটা চালু করে দিবেন। তাহলে কি হবে, এক কম্পিউটারে এক রকম যাবে। এবং এখানে দেখেন কনফার্মেশন মেসেজ, এখানে আপনি এই কনফার্মেশন মেসেজ সে
কি পাবে, মানে সাবমিট করার পর সে কি দেখতে পারবে। এই ফর্মটা যখন সাবমিট করবে সেটা আপনি লিখে দিতে পারবেন যে থ্যাঙ্কস। এই যে শুধুমাত্র থ্যাঙ্কস, এখানে আপনি যত কথা ইচ্ছা লিখে দিতে পারেন, দিয়ে আপনি সেভ করে দিলেন। সেভ করে দিলে কি হবে দেখেন, এই ফর্ম এখন কেউ সাবমিট করার পর তাকে ওই থ্যাঙ্কস কথাটা জানাবে। এখন আপনি এই ফর্মের যে কোনো একটা লিঙ্ক এখানে যান, যাওয়ার পরে আপনি এই ফর্মটা আবার পুনরায় রিলোড দেন। লিঙ্ক যেহেতু এটাই, আপনি এখন এখানে কোনো কিছু লেখেন, কোনো কিছু লিখে একটা ফর্ম আপনি পূরণ করেন। 1 2 3 4 5 আমি পূরণ করেছি, নেক্সট দিলাম। এবং 2 নম্বর অপশন আমরা কিছুই রাখিনি, এখানে আমরা সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন আমার এই জায়গায় যে থ্যাঙ্কস কথাটা, এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন। এই থ্যাঙ্কস কথাটা মেসেজ আমি লিখে দেওয়ার কারণেই আপনি এখানে যত কথা লিখে দিতেন সব কথাই কিন্তু এই জায়গায় প্রদর্শিত হতো তার সাবমিট করার পর। কারণ এখানে বলেই দিচ্ছে যে এই রেসপন্স করার পর আপনি আসলে রেসপন্স করার পর এই যে কনফার্মেশন এক মেসেজ তাকে কি দিবে, আমরা থ্যাঙ্কস লিখেছি, আপনি থ্যাঙ্কস কথাটা এখানে থাকবে। এরপরে যে বিষয়টা আছে দেখেন এখানে কুইজ। এই কুইজ অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনি এই প্রশ্নের মানে মার্ক বা অ্যান্সার দিতে পারবেন, অ্যান্সার কি সেট করতে পারবেন, এই প্রশ্নের নাম্বার সেট করতে পারবেন। এই কুইজ অপশনে এসে আপনার এই অপশনটা চালু করে দিতে হবে। এই অপশনটা যদি এখন চালু করে দেন, দেওয়ার পর এখন যদি আপনি সেভ দেন তাহলে দেখেন কি হয়। এখন সেভ দিলে এখন আপনার এই যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে একটা অ্যান্সার কি সিলেক্ট হয়েছে, একটা অ্যান্সার কি সিলেক্ট হয়েছে। তো এখন আমরা এখনো যেহেতু আনসার কি মানে সিলেক্ট করিনি, এখান থেকে আমরা একটা কি করি, একটা কোশ্চেন অপশন একটা অ্যাড করে নিলাম। দেখুন একটা কোশ্চেন অপশন অ্যাড করে নিলাম এবং এখানে লিখে দিলাম যে কোনো একটা বিষয় আমরা একটা প্রশ্ন এখানে লিখে দিই। আমরা দেখুন একটা প্রশ্ন সেট করছি একটা মাল্টিপল চয়েস আকারে। ইন্টার দিয়ে আমি পরবর্তী অপশনে গেলাম, আবার ইন্টার দিয়ে আমি পরবর্তী অপশন গেলাম। দেখুন আমি একটা কোশ্চেন সিলেক্ট করেছি, এখানে অ্যান্সার কিতে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমার যে পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু আমরা এখনো এখানে তৈরি করিনি। আমরা যদি এখানে পয়েন্ট দিতে চাই যে এই যে প্রশ্নের উত্তরে সে 1 পয়েন্ট পাবে, আমরা 1 পয়েন্ট আমরা তাকে দিলাম। দেখেন আমরা 1 পয়েন্ট কিন্তু সেই প্রশ্নটাই পাবে। এই প্রশ্নটা কিন্তু রিকোয়ার্ড নেই, আমরা এই প্রশ্নটা অবশ্যই রিকোয়ার্ড করে দিব। এখন অ্যান্সার কি মানে যদি আপনি পয়েন্ট সিলেক্ট করতে চান, দেখেন আমরা খুব সহজেই এখন আমরা পয়েন্ট তৈরি করে দিতে পারলাম। এখন দেখেন এই জায়গায় টোটাল পয়েন্ট আমাদের 1 দেখাচ্ছে। তাহলে টোটাল পয়েন্ট আমরা যেহেতু একটা প্রশ্নেই শুধুমাত্র একটা পয়েন্ট সিলেক্ট করেছি, অন্য কোনো প্রশ্নে সিলেক্ট করিনি, যার কারণে আমাদের অন্য কোনো প্রশ্নে আর পয়েন্ট দেখাচ্ছে না। এবার যদি আপনি অ্যান্সার সিলেক্ট করে দিতে চান, যে অ্যাড অ্যান্সার, কারেক্ট অ্যান্সার যদি দিয়ে দিতে চান, তাহলে আমি আবার পুনরায় দেখুন আমি আবার সেটিংয়ে গেলাম, এই কুইজে গেলাম। এখানে দেখেন এই যে কারেক্ট অ্যান্সারে দেখেন টিক দেওয়া আছে এবং পয়েন্ট ভ্যালু দিতে পারছে। এবং মিস কোশ্চেন, এখানে মিস কোশ্চেন দেখেন মিস করার সুযোগ, আমরা যদি এই টিকটা রাখি তাহলে মিস করার সুযোগ থাকবে, এই টিকটা না রাখলে মিস করার সুযোগ থাকবে না। দেখেন কারেক্ট অ্যান্সার, আমরা কারেক্ট অ্যান্সার ইচ্ছা করলে সেট করে দিতে পারবো। এরপর আমি কি করব, এখন পয়েন্ট ভ্যালু সেট করে দিতে পারবো। এখানে যে দুইটা অপশন দেখছেন, দেখেন এখানে যে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, এটা যদি আপনার অন থাকে তাহলে সে সাবমিট করার সাথে সাথেই সে তার রেজাল্টটা দেখে নিতে পারবে। আর যদি মনে করেন এটা ম্যানুয়ালি আমি পরবর্তীতে এটা দেব, তাহলে আপনি এই লেটার অপশনটা করে পরবর্তীতে তাকে রেজাল্টটা দিবেন। এখানে যে এইগুলো আছে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা আপনি এখন আপনি সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে দেখুন এখানে যে দেখেন আমরা অ্যান্সার কির ক্ষেত্রে অ্যান্সার কি
আমরা এই যে অ্যান্সার কি, এই যে ঢাকা, আমরা অ্যান্সার কি সেট করে দিলাম যে এর রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এখন আমরা ডান করে দিলাম। এখন যদি কোনো ছাত্রছাত্রী আমার এই ফর্মে পরীক্ষা দেয়, আমি নতুন করে এই ফর্মের লিঙ্কটা নিচ্ছি। দেখেন একটু আগে আমার যে এখানে লিঙ্ক নেওয়া ছিল সেই লিঙ্কে আমি ক্লিক দিলাম। দেখেন আমি অলরেডি একবার রেসপন্স করেছি এই মেল দিয়ে, যার কারণে কি হচ্ছে আর সে অ্যানাদার বা অন্য কোনো সাবমিশন সে নিচ্ছে না। তাহলে এই যে সমস্যা আমি পড়েছি যে একজন ছাত্রছাত্রী একবারই রেসপন্স করতে পারবে, তাহলে রেসপন্সের ক্ষেত্রে আমি এই টিকটা এখন তুলে না দিলে আমি কিন্তু আর এইটাই কাজ করতে পারবো না। এইবার আমি দেখেন পুনরায় এখন রিলোড দিলাম। আমি এখন এই লিঙ্কটা আবার এখানে পেস্ট করলাম। দেখুন আমার এখন এই জায়গায় আমি যে কোনো নাম দিলাম। এখানে যখন আমি ইমেল দিয়েছি, ইমেল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে ভ্যালিড মেল লিখতে হবে। আপনি যেটা লেখেন একটা @সাইন থাকতে হবে। @সাইনের পর এইরকম gmail.com থাকবে এবং এই জায়গায় আপনি নেম লিখবেন, এই জায়গায় আপনি নাম ফাদার্স নেম লিখবেন, এখানে সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দিবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন আমি পাসওয়ার্ড ভুল করেছি, 1 2 3 4 5। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে নেক্সট বাটনে চলে গেল। এই জায়গায় আমি বাংলাদেশের রাজধানীর নাম কি, আমি পরীক্ষাটা দিচ্ছি, আমি এখানে খুলনা দিলাম, দেওয়ার পর এখন সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন আমার কি হচ্ছে, এই যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু এখন আমার সামনে প্রদর্শিত হয়নি। এই রেজাল্টটা এখন আমার সামনে প্রদর্শিত হয়নি। কেন প্রদর্শিত হয়নি? প্রদর্শিত হয়নি যে আমি আসলে এই সেটিংসে গিয়ে আমি যে এই জায়গায় যে হ্যাঁ এই জায়গায় এইটা আমি হ্যাঁ ওটা দেখেছি। এবার আমি দেখি পরবর্তীতে আমরা ইমেল অপশন আছে, দেখেন এখানে ইমেল অপশন আছে, আমরা দুইটা অপশন এখানে কেটে দিই যাতে আমার এখানে যে ইমেল যে অপশনটা আছে এই ইমেল অপশনটা আমরা ক্লিক দিয়ে এই যে ইমেল কালেকশনটা দিয়েছি, যার কারণে আমার অবশ্যই ইমেল নাম্বারটা যাচ্ছে। ইমেল কালেকশন আমার টিক দেওয়া ছিল। এখন দেখেন সি সামারি ক্যারেক্টার টেক্সট রেসপন্স, এটা আমি অন করে দিলাম। ইমেলটা আমি টিক মার্ক আনচেক করে দিলাম। এরপরে আমি ইমিডিয়েটলি সাবমিশন কোস্ট এটাও সিলেক্ট করে দিলাম এবং এখন আমি সেভ করলাম। এবং আরও একটা বিষয় দেখেন, আমি এখানে যে পাসওয়ার্ডের যে অপশনটা রেখেছিলাম এই অপশনটাও আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। আশা করি পাসওয়ার্ড বিষয়টা বুঝে নিয়েছেন। এখন এই ফর্মের যে সেকশন দিয়েছিলাম, ইচ্ছা করলে না সেকশন থাক, আপনি এখানে আমরা এখন সেন্ডে দিয়ে আমরা কপি দিয়ে একটা ইউআরএল শর্ট করে আমরা একটা ইউআরএল তৈরি করে নিলাম কপি করে। এখন আমি দেখুন এই জায়গায় নতুন করে পেস্ট করলাম। এখন আমি ইন্টার প্রেস করলাম। দেখুন আমার সামনে এই চলে আসছে। এখন আমি এখানে সবগুলো সিলেক্ট করে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন খুলনা সিলেক্ট করলাম, সাবমিট করলাম। দেখেন সাবমিট করার পরে আমার এখানে যে
রেসপন্স, সেই রেসপন্স কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি, সাবমিট অ্যানাদার রেসপন্স। তার মানে আমি প্রিভিয়াস যে রেসপন্স সেটা আমি ইচ্ছা করলে দেখে নিতে পারি যে কতজন রেসপন্স করেছে। এবং এখানে মূল যে বিষয়, যেখানে ভিউ স্কোর, এই ভিউ স্কোরে সে ক্লিক করে তার স্কোরটা কি সে দেখে নিতে পারছে যে টোটাল পয়েন্ট 1, আমি সে পেয়েছে 0। এবং এখানে মূল যে বিষয় যে আমরা দিয়েছিলাম খুলনা, কিন্তু কারেক্ট অ্যান্সার হবে ঢাকা, যেহেতু আমরা অ্যান্সার সিলেক্ট করে দিয়েছি। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তার মানে এখানে আমি যে বিষয়, এখানে দেখেন আমি যে প্রশ্নটা সিলেক্ট করে দিয়েছি, এই প্রশ্নের ভিতরে আমি দেখেন কারেক্ট অ্যান্সার এটাই টিক দেওয়া আছে। এবং এখানে অ্যান্সার কিতে গিয়ে, এই অ্যান্সার কিতে গিয়ে আমি পয়েন্ট ভ্যালু এখানে 1 দিয়েছি, এটাও কিন্তু আমার ওখানে শো করছে। আমি এখানে যে পয়েন্ট দেব সেই পয়েন্টটা ওখানে শো করবে। তো আশা করি এই যে বিষয়টা, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আস্তে আস্তে দেখেন, আসলে এই টিউটোরিয়ালটা অনেক বড় একটা টিউটোরিয়াল, সব কিছু আসলে একদিনে দেখানো খুবই কষ্ট। তবু আমি চেষ্টা করছি যে যতদূর সম্ভব এটা তৈরি হবে। দেখেন এখন আমরা রেসপন্সে যাই, এখানে যতগুলো রেসপন্স আছে সবগুলো কিন্তু আমার এখানেই রেসপন্সগুলো দেখাচ্ছে, এখানেই রেসপন্সগুলো দেখাচ্ছে। তো আপনি যদি এইখানে রেসপন্সগুলো না দেখতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি দেখেন এখানে আমার অনেকগুলো আছে, আমি এখানে ডিলিট অল রেসপন্স, তার মানে এখান থেকে সব রেসপন্স ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখানে আর কোনো রেসপন্স দেখাচ্ছে না। এই রেসপন্সটা আপনি চাচ্ছেন যে আপনার মেইলে, সরাসরি মেইলে এই রেসপন্সটা থাক, তাহলে আপনাকে রেসপন্স সেট করতে হবে। যেখানে দেখেন ক্রিয়েট স্প্রেডশিট, এটাতে ক্লিক করে আপনার এখানে একটা নাম দিয়ে দিতে হবে, যে এই ফাইলের কোনো নাম যদি দিতে চান দিতে পারেন। এখানে আনটাইটেল ফর্ম আছে, আমার আনটাইটেল ফর্মই থাক, আমি নাম দিতে চাচ্ছি না, আনটাইটেল হিসেবে থাক। আপনারা যে নাম দিবেন এখানে নামটা দিবেন, এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন একটা সেপারেট শিট এখানে তৈরি হবে। এখনো পর্যন্ত এখানে কেউ রেসপন্স করেনি, যার কারণে আমি কোনো রেসপন্সে, আমি এক্সেলের একটা শিট দেখেন আলাদা তৈরি হয়েছে, এখানে কিন্তু নেই। এখন যদি আমি এখানে এই যে সাবমিট অ্যানাদার রেসপন্সে ক্লিক করে আমি যদি আরও একটা রেসপন্স সাবমিট করি, দেখুন আমি আরও একটা রেসপন্স সাবমিট করতে চাচ্ছি, এবং এই তথ্যটা আমার এই এক্সেল শিটে চলে যাবে। আমি এখানে ঢাকা কারেক্টই করছি, এখন সাবমিট দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে রেসপন্সের যে ফর্মটা ছিল, এই ফর্মে যে দেখি এখন কিন্তু আমার এই যে রেসপন্স করেছে তার সমস্ত নাম, ঠিকানা, আমি যে তথ্যগুলো চেয়েছিলাম সব তথ্যগুলো এখানে আছে, এবং সাথে সাথে বাংলাদেশের রাজধানীর নাম কি সে দিয়েছে সেটাও কিন্তু আমরা এখানে দেখে নিতে পারছি। তার মানে এইভাবে যতজন রেসপন্স করবে সব তথ্য এখন আমার এখানে চলে আসবে। এটা আমরা আরও এইটায় দেখেন আরও শেয়ার অপশন আছে, ইচ্ছা করলে আপনি কারোর সাথে এই রেসপন্স শেয়ার করতে পারেন। এই রেসপন্স শেয়ারের ক্ষেত্রে দেখেন যে আপনি কোনো একটা পরীক্ষা নিচ্ছেন, যে পরীক্ষায় হয়তো অনেক ছাত্রছাত্রী এইখানে এই অ্যাড হবে, তো অনেক ছাত্রছাত্রী সমস্ত মূল্যায়ন আপনি কি একাই করবেন না অন্য কারোর সাথে এই বিষয়টা শেয়ার করবেন? ইচ্ছা করলে অন্য কোনো স্যারদের সাথেও আপনারা বিষয়টা শেয়ার করতে পারেন। সে আপনি যদি ব্রড আকারে কোনো অ্যান্সার নিয়ে নেন, যে আপনি প্যারাগ্রাফ টাইপের কোনো প্রশ্ন দিয়েছেন, যে লিখিতভাবে যে প্রশ্নগুলোর অ্যান্সার, যেখানে আপনি হয়তো মার্ক করে দিতে পারবেন না, যেগুলো ম্যানুয়ালি দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে চাচ্ছেন যে এই রেসপন্সগুলো অন্য কোনো স্যারও দেখুক, তাহলে আপনি এখানে দেখেন অন্য কে আপনার এই বিষয়টা দেখতে পারবে। তার ক্ষেত্রে এখানে দেখেন সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করে আপনি এডিট ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার এবং ভিউ কমেন্টস ক্যান শেয়ার, দেখেন এখানে দুইটা অ্যাক্সেস আছে। এইটা দেওয়া মানে সে এডিট ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার এই কাজটা করতে পারবে। আর যদি এইটা দিয়ে দেন তাহলে কি হবে, সে শুধুমাত্র দেখতেই পারবে। তো বিষয়টা এখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করে দিলেন, ইচ্ছা করলে দুটো চয়েস করে দিতে পারেন। তাহলে আপনি এখানে গেলেন, গিয়ে এইবার দেখেন যে এই ফর্মের সাথে এই যে লিঙ্ক, এই কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই লিঙ্কটা আপনি এখন যার কাছে দিবেন, তাহলে কি হবে, এই ফর্মের সে এই লিঙ্কের মাধ্যমে ঢুকেও দেখে নিতে পারবে। এবং এখানে এই অ্যাড পিপলে ক্লিক করে আপনি যাকে যাকে অ্যাড করবেন তার মেলেও কিন্তু এই রেসপন্সগুলো অটো চলে যাবে। আমি এখন দেখেন এই একটা মেল অ্যাড করলাম, অ্যাড করে এখন আমি যদি সেন্ড করে দিই, তাহলে তার কাছে কি যাবে, এই রেসপন্সের এই ফাইলটা কিন্তু তার কাছেও চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি সেন্ড করে দিলাম, দিলে কি হবে, ওই মেলেও কিন্তু এই রকম একটা শিট
তার ড্রাইভে এই নামে যে আনটাইটেল ফর্ম নামে তার ড্রাইভে অটো মানে চলে গেছে। ইচ্ছা করলে সে সেই আনটাইটেল এই ফর্মে ক্লিক করে সে কে রেসপন্স করেছে খুব সহজেই দেখে নিতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন রেসপন্সের ক্ষেত্রে যে বিষয়টা ছিল। তাহলে রেসপন্স, এখানে দেখেন রেসপন্সের আরও কিছু সেটিংস আছে। এখানে দেখেন অ্যাকসেপ্টিং রেসপন্স এই মুহূর্তে কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে। এটা যদি আপনি অফ করে দেন তাহলে এখন কি হবে, এখন কিন্তু আর কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। দেখেন এখন আমি যদি ভিউ অ্যানাদার সাবমিশনে দিই তাহলে এখন দেখেন কি বলছে যে রিজুম মানে কালেকশন রেসপন্স অনলি ফর এডিট ক্যান শেয়ার দিস লিঙ্ক। দেখেন এখন এই মুহূর্তে মানে কি হয়েছে, মানে এই মুহূর্তে ছাড়া অফ করে দিয়েছে, কারণ আমি রেসপন্সে এটা কিন্তু আমি অফ করে দিয়েছি, যে কারণে আমার এখানে এই অপশনটা কাজ হচ্ছে। কিন্তু আমি এটা যদি অন করে দিই তাহলে কিন্তু আর এই অপশন এমন হবে না। এরপরে আপনি রেসপন্সের ক্ষেত্রে আরও যে বিষয়টা, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি অফ করছি এবং অন করছি। আপনি ইচ্ছা করলে এটা র্যান্ডমলি করতে পারেন। তো র্যান্ডমলি করতে পারেন তার মানে আপনি যদি মনে করেন যে একটা পরীক্ষা আপনি নির্ধারিত ডেতে বা বিভিন্ন রকম দিন বা বিভিন্ন তারিখে এটা নিচ্ছেন, বা কয়টা থেকে কয়টা পর্যন্ত শুধুমাত্র এই রেসপন্স করতে পারবে আর করতে পারবে না, সেটা আপনি ইচ্ছা করলে সেট করে দিতে পারেন। আবার এমনও তো অনেক সময় হয় যে অনেক সময় আপনি যে একটা পরীক্ষা নিচ্ছেন বা যে কোনো ডাটা কালেকশন করছেন, সেক্ষেত্রে বিভিন্ন গ্রুপে আপনি এই লিঙ্কটি শেয়ার করে দিয়েছেন। এখন এই গ্রুপে যতদিন আপনার এই লিঙ্ক থাকবে, আবার আপনার এটা যদি অফ করা না থাকে ততদিন যতজন আপনার রেসপন্স করবে সব এর ভিতরে আসতে থাকবে। তার মানে নির্ধারিত সময় চলে যাওয়ার পরও আপনি যদি এই রেসপন্সটা অফ না করেন তাহলে আপনার যে কেউ এই পরীক্ষায় বা এই ফর্মে সে অংশগ্রহণ করতে পারে, যে কোনো রেসপন্স করতে পারবে এবং আপনার মেইলে অযাচিত কিছু ফাইল হয়তো মানে তৈরি হয়ে যাবে, কারণ যেগুলো পরীক্ষার বা নির্ধারিত সময়ের পর যেগুলো রেসপন্স করবে সেগুলো তো আসলে আপনার আর কোনো দরকার হবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে এই ফর্মের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি এটাকে অফ করে দিবেন। এবং অফ করে যদি না দেন, এটা তো আপনি ম্যানুয়ালি করছেন, তাহলে এখানে দেখেন একটা অ্যাডঅন সেট করা আছে। এই যে এই অ্যাডঅনস আসলে সবার কম্পিউটারে এই অ্যাডঅনসটা সেটিংস নেই। যাদের নেই তারা ম্যানুয়ালি এই রেসপন্সটা সেট করতে পারবেন না। তা আমি এখন এই অ্যাডঅনস সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা দেখেন এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ইমেল নোটিফিকেশন গুগল ফর্মস। এই ইমেল নোটিফিকেশন গুগল ফর্মসে তখন ক্লিক দিলেন, দেখেন লিমিট ফ্রম রেসপন্স। এই যে রেসপন্সটাকে আমরা একটু কন্ট্রোল করব। এই রেসপন্সটাকে যখন আমরা কন্ট্রোলে ক্লিক দিলাম তখন দেখেন কি হবে, আমাদের সামনে আলাদা একটা পেজ প্রদর্শিত হচ্ছে। এখানে দেখেন ওপেন দ্য ফর্ম, কতটা সময়, এখানে স্টার্ট ডেট এবং টাইম। এখানে আপনি স্টার্ট ডেটে ক্লিক দিয়ে আপনি যে ডেটটা সিলেক্ট করে দেবেন, যে 3 তারিখ আপনি সিলেক্ট করে দিলেন, কত সময় 3 তারিখ এখানে সময়টা সিলেক্ট করে দিলেন যে 3 তারিখ আপনার ঠিক 12টার সময়। এই 12টা সিলেক্ট করার পর দেখেন 40 সিলেক্ট হয়েছে, তাহলে তার মানে 12টা 40। তো আপনি চাচ্ছেন 12টা আবার 00, তাহলে আবার পুনরায় আপনি ওটাকে নিয়ে এসে 00 করে দেন, ঠিক 12টা এটা শুরু হবে। এবং ক্লোজ ফ্রম অন, কত তারিখে এটা শেষ হবে, তা আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এটাও দেন 3 তারিখেই শেষ হবে, তার মানে 3 তারিখে শুরু হয়ে 3 তারিখই শেষ হবে। এটা যেহেতু 12টা থেকে নিচ্ছি, আপনি এখন টাইমে দিয়ে দেবেন যে 12টা না, এখানে 5টা পর্যন্ত নেবেন। এই যে 5টা 40 এখানে আছে, তো আপনি দেখেন যে সরাসরি 5টাই। তাহলে কি হলো, 12 তারিখে নাকি 3 তারিখে 12টা থেকে 5টা পর্যন্ত এটা আমার রেসপন্স করতে পারবে। এবং এটা কতজন করতে পারবে, ইচ্ছা করলে এখানে একটা লিমিট করে দিতে পারেন যে এখানে 100 জন। যদি আপনি এখানে 100 লিখে দেন তাহলে কি হবে, যে ওই তারিখের ওই সময়ের ভিতরে 100 জন রেসপন্স হয়ে গেলে নতুন করে আর কাউকে নেবে না, 100 জনই শুধু নেবে। তা এটা আপনি ইচ্ছা করলে এটা বাইন্ডিংস করেও দিতে পারেন, নাও দিতে পারেন। জানবেন যে করে দিলে এর বাইরে আর রেসপন্স আপনি পাবেন না। এবং এই জায়গায় আরো একটা যে বিষয়, যে এটা যে রেসপন্স সিলেক্টের ক্ষেত্রে যে আপনি ইচ্ছা করলে এখানে দিন তারিখ সময় অটোমেটিকলি করে দিতে পারেন, যে আপনি চাচ্ছেন যে প্রতি মঙ্গলবারে বা প্রতি টিউসডেতে বা প্রতি ওয়েডনেসডেতে, প্রতি মনডেতে, এই যে ফ্রাইডেতে, এই যে বিষয়গুলো আছে, এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো দিন তারিখ সিলেক্ট করে দিয়ে এখানে সেই তারিখের
টাইমটা আপনি এখানে সেট করে দিতে পারেন। সেট করে দিলে হবে কি, আপনার ওই রেসপন্স এটা অটোমেটিকলি ওই সময় চালু হয়ে যাবে এবং অটোমেটিকলি এই সময় বন্ধ হয়ে যাবে। এখানে কত সময় থেকে কত সময় দিবেন, এত সময় চালু হয়ে এত সময় বন্ধ হয়ে যাবে প্রতিনিয়ত। তো আশা করি রেসপন্সের এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং ফাইনালি এখানে দেখেন ক্লোজ একটা মেসেজ আছে, এখানে যে মেসেজ আপনি দিয়ে দেবেন তারা সাবমিট করার পর এই রেসপন্সের এই মেসেজটা কিন্তু তারা দেখতে পারবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসেন যে এখানে যে অ্যাডভান্সটা ছিল, এই অ্যাডভান্সটা আপনাদের কম্পিউটারে নেই। এই বিষয়টা যেহেতু দেখালাম, আমি চাচ্ছি যে এটা আপনাদের এখন দেখিয়ে দিই। আপনারা নতুন একটা ট্যাব নিয়ে আপনারা এই ট্যাবে টাইপ করবেন labnol.org/forms FORMS। এই যে ঠিকানাটা টাইপ করলাম, এই ঠিকানাটা টাইপ করার পর একটা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে দেখবেন যে আপনার কম্পিউটারের পেজে এইরকম একটা ইমেল নোটিফিকেশন একটা বিষয় আছে এবং এখানে যেমন আমার আনইনস্টল কথা লেখা আছে, আপনার এখানে ইনস্টল কথাটা লেখা থাকবে। এটা জাস্ট ইনস্টল করে নেবেন। করে নিলেই আপনি আপনার সামনে এই মেইলের যে আমার এখানে যে অ্যাডভান্সটা শো হচ্ছে আপনার এখানে শো হবে এবং আপনি এই রেসপন্সটা খুব ইজিলি এটা কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর আমরা কোশ্চেনে যাই। সেটিংসের বিষয়গুলো দেখালাম, প্রিভিউ বিষয়টা দেখালাম। এখন আসেন কাস্টম থিমস। এই কাস্টম থিমসে ক্লিক করে আপনি ইচ্ছা করলে নিজে একটা থিম তৈরি করে দিতে পারেন। দেখেন আমি এই ফর্মের কোনো থিম তৈরি করিনি। এই ফর্মের আমি ইচ্ছা করলে কোনো থিম ইমেজ আকারে, এখানে দেখেন এই যে চয়েস ইমেজ, এটাতে ক্লিক দেওয়ার পরে তাদের নির্ধারিত গুগল কোম্পানির কিছু থিম আছে। আপনি যে কোনো একটা থিম চয়েস করে এখানে ইনসার্ট করলেই আপনার এই পেজের উপরে দেখেন ওই রকম একটা থিম আপনার পেজের উপরে তৈরি হয়েছে, যেটা গুগল আগে থেকে নির্ধারিত একটা ইমেজ। আবার আপনি কি করতে পারেন, আপনি যেহেতু পরীক্ষা নেবেন অবশ্যই আপনি একটা থিম নিজে তৈরি করে এখানে নিয়ে এসে এটা পূরণ করে দিবেন। তো থিম আসলে কিভাবে তৈরি করবেন, থিম তৈরি করার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনার নাও হন তবুও আপনার কোনো সমস্যা নেই। আপনি খুব সহজে পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো একটা প্রোগ্রাম ওপেন করেই আপনি একটা সুন্দর থিম তৈরি করে নিতে পারেন। তো কিভাবে নেবেন, আমি জাস্ট পাওয়ার পয়েন্টেই যাই, যে পাওয়ার পয়েন্টের একটা সহযোগিতা নিয়ে আপনাদের কিভাবে এই গুগল ফর্মের এই থিমটা করবেন। এখানে দেখেন পাওয়ার পয়েন্টে আসলাম এবং এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম এবং এটার মাউসের ডান দিকে ক্লিক করে লেআউটটাও একটা ব্ল্যাঙ্ক করে নিলাম এবং এখানে আমি একটা টেক্সট বক্স নিলাম। এখানে আমি একটা টেক্সট বক্স দেখেন আঁকিয়ে দিলাম। এই টেক্সট বক্সটা আঁকিয়ে এখানে আমি লিখলাম, এখানে আমার যে যে বিষয় লেখার দরকার আইসিটি এক্সামিনেশন লিখলাম এবং এটা আমি একটু বড় করলাম। আমি জাস্ট আপনাদের একটা থিম তৈরি করা দেখাচ্ছি। আপনারা বাকি আপনাদের যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো আপনারা আপনাদের মতো এখানে সেট করবেন। এখানে আপনি ক্লাস দিয়ে দিতে পারেন, ক্লাস 9, 10, 11 আপনি যেটাই দেন। এই দুটোকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সেন্টার করে দিলাম। দেখেন আমি সেন্টার করে দেওয়ার পরে এখন কি হলো, আমি এটার ফরম্যাটে গিয়ে এর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। মানে আপনার এটা অ্যাজ ইউ লাইক, মানে আপনি যেরকম করবেন এরকম নিজে তৈরি করবেন। জাস্ট এতটুকু জায়গায় একটা বিষয় তৈরি করবেন। এই যে লেখার যে স্টাইল আছে, অন্যান্য স্টাইল, বিভিন্ন রকম স্টাইল দিতে পারেন, আপনার যেটা চয়েস। আপনি এটা দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো কিছু পরিবর্তন করার পরে আপনার যেটা চয়েস হয় দেওয়ার পরে মনে করলেন যে এটাই আমার শেষ, এখানে আপনি ইমেজ দিতে পারেন। যাই কিছু করবেন এই জায়গার ভিতর আপনি সেট করবেন। করার পর কি করবেন, এবার আপনি এই বিষয়টা সরাসরি কাটিং করে নেবেন। কাটিং করে কিভাবে নেবেন, দেখেন এই স্টার্টে ক্লিক দিয়ে প্রত্যেকের কম্পিউটারে স্ন্যাপিং টুলস আছে, SN কথাটা টাইপ করেন। SN কথাটা টাইপ করলে দেখেন স্ন্যাপিং টুলস কথাটা চলে আসছে। এই স্ন্যাপিং টুলসে একটা ক্লিক দেন, এখানে নিউতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই যে ফর্মটা যতটুকু হয়েছে এটা আপনি সরাসরি এখান থেকে কাটিয়ে নেন। এখানে স্ন্যাপিং টুলস দিয়ে কেটে নেন। কেটে নিয়ে এটা কি করবেন, এটা সেভ করবেন। এই ফাইলে ক্লিক দিয়ে সেভ অ্যাজে ক্লিক দেন। সেভ অ্যাজে ক্লিক দেওয়ার পরে আমি কি করব, এটা আমি ডেস্কটপের উপরে আমি মানে এটা সেভ করতে চাচ্ছি। আমি একটা নাম দিলাম, নাম দিয়ে এটা সেভ করে দিলাম।
ব্যাস আমার কাজ শেষ, আমি সেভ করেছি। এখন যে মূল বিষয়টা যে আমি এখানে সেভ করার পরে আমার যে ইমেজটা তৈরি হয়েছে, দেখেন এই যে আইসিটি এক্সাম বলে যে ইমেজটা তৈরি হয়েছে, এই ইমেজের উপরে আপনি মাউসটা নিয়ে গেলে আপনি দেখতে পারবেন যে এই ইমেজের সাইজটা আসলে কতটুকু। আপনি অথবা মাউসের দেখেন এখানে মাউসটা নিয়ে গেলেই হচ্ছে যে 864/228 এই ইমেজটা সাইজ। তার মানে ওয়াইড হচ্ছে 864 আর হাইট হচ্ছে 228। এটা কিন্তু আপনার গুগল ফর্মের অ্যাকচুয়ালি মাপ নয়। তাহলে আপনি এই গুগল ফর্মের এখানে যে ফর্মটা আমরা তৈরি করেছি, এখানে যতটুকু আছে আর কি, এর মাপটা আপনার একটু জানা থাকা লাগবে। তো সেই মাপটা কি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহলে এইটা আসলে এর মাপ হচ্ছে আপনি 1100, এই ওয়েব পেজের মাপ। তো ওয়েব পেজের মাপ সাধারণত 1100, ওয়েব পেজের মাপতে 1100 দিবেন আপনি, মানে ওয়াইডে, এবং হাইট দেবেন, লম্বায় দিবেন আপনি 275। এই ওখানকার যে মাপ আছে 275 বা 276, একটু কম বেশি করে দেখবেন যে আপনার ইমেজটা যথাযথ হচ্ছে কিনা। 275 থেকে শুরু করে, মানে 270 থেকে শুরু করে 80 বা 90, 300 পর্যন্ত এখানে অনেক সময় নেয়। যদি আপনি অক্ষরের একটু মানে ছবিটা কাটা ছাটার একটু এদিক ওদিক থাকে, সেটা আপনি আপনার মতো করে চয়েস করে নেবেন। তাহলে আমি চাচ্ছি এখন আমি এই ছবিটার কাঙ্ক্ষিত সাইজ নির্ণয় করতে। সাইজটা কিভাবে নির্ণয় করব? আমি এর জন্য ফটোশপে যাব না, আমি মাউসের ডাইন দিকে ক্লিক করব এবং ওপেন উইথে ক্লিক করব। এটা সবার কম্পিউটার এই পেইন্ট, এই অপশনটা ডিফল্ট আকারে আছে। আপনি এই পেইন্টে চলে আসবেন। পেইন্টে আসার পরে এখানে দেখেন রিসাইজ অপশন আছে। এই রিসাইজ অপশনে একটা ক্লিক দেবেন, দিয়ে এখানে পিক্সেলে ক্লিক দেবেন। পিক্সেলে ক্লিক দেওয়ার পর কি হবে, এই জায়গায় আপনাকে লিখতে হবে 1100। এই জায়গায় 1100 লিখলেন এবং এই জায়গায় দেখেন অটো নিয়েছে 290। এখন 290 আপনার কি অরিজিনালি মাপ? তার মানে এই যে এই টিকটা যদি আপনার দেওয়া থাকে, তাহলে আপনি এখানে যাই লিখবেন অটো অন্যটা নিয়ে নেবে। তার মানে আপনি এখানে দেখেন 275। তার মানে 275 যেখানে করলাম, আমি যদি এই অটো টিক এখানে দেওয়া থাকতো, তাহলে দেখেন এখানে 1042। 275 রেশিও অনুপাতে যা হতো সেটা সে অটোমেটিকলি করে নিচ্ছে। তা আমি এই টিকটা উঠিয়ে দিলে কি হবে, আমি এখানে নিজের মতো কন্ট্রোল করতে পারবো। তাহলে 1100 লিখলাম, 1100/275। এবার আমি ওকে দিলাম। দিলে দেখেন আমার সেই মাপটা হয়ে গেল। এখন আমি Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখুন আমার এখন কিন্তু এই ছবির মাপটা আমি এখন যা নির্ণয় করলাম তাই হলো। এইবার আমি আমার এই ফর্মে যাব। এইবার ইমেজ আপলোডে আমি একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপলোড কথাটা পাচ্ছেন, এই আপলোডে একটা ক্লিক দেবো। এখানে ব্রাউজে একটা ক্লিক দেবো। ব্রাউজে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যে ইমেজটা তৈরি করলাম, এই দেখেন আইসিটি এক্সাম, এটা ওপেন করে দেব। ওপেন করে দিলে দেখেন আমার এই জায়গায় ওই পেজটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, ডান করে দেবেন। এখানে আপনি একটু সময় নেবেন, এটা আপলোড হওয়ার পরে এখানে আপনার পুরোপুরি দেখাবে এবং এখানে একটু ছোট বড় করার সুযোগ আছে। সর্বশেষ ফাইনাল আপনি ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে কি হবে, একটু সময় নেবে, আপনার নেটওয়ার্কের উপরে নির্ভর করবে এটা লোড হতে। দেখেন এটা লোড হয়ে যাচ্ছে। এই যে আমার যে কাঙ্ক্ষিত মাপ, আমি যে লেখাটা লিখে নিয়ে আসলাম, এটা কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আমার এটা তৈরি হয়েছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এই থিম সেটিংসের ক্ষেত্রে যে বিষয়টা আছে আপনি খুব সহজেই বুঝে যাবেন। এইবার আসেন, এখানে আরো কিছু অপশন আমরা নিয়ে আলোচনা করব। মূলত ধৈর্য হারা হবেন না, আসলে অনেক মানে বড় একটা টিউটোরিয়াল, যার কারণে আমাদের এই একটু দেরি হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আরো একটা কোশ্চেন অ্যাড করি। দেখেন এই জায়গায় আমরা অ্যাড কোশ্চেন করব। এখন আমরা যে বিষয়টা, আমরা এখন যদি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব? দেখেন এখানে আমি একটা স্ট্রিম লিখলাম, অথবা তার কিছু উত্তর আমরা দিতে চাচ্ছি। দেখুন এর কিছু অ্যান্সার আমরা কিভাবে দেব। তো অ্যান্সার দিতে হলে আপনি দেখেন এই জায়গায় এটা কিভাবে আমরা ম্যানেজ করব। এই জায়গায় ক্লিক করে আমি দেখেন ডেসক্রিপশন এই অপশনটা চয়েস করলাম। তাহলে দেখেন আমি এখানে একটা লিখে দিলাম, দিয়ে এখানে কিছু অ্যান্সার কি সিলেক্ট করে দিলাম। যে এই যে আপনারা যে অ্যান্সার কি যেভাবে সেট করেন, যে 1 নম্বরে আপনি কিছু লিখে দিলেন, এরপর আপনি 2 নম্বরে কিছু লিখে দিলেন, তার মানে বিষয়টা আমরা ইজিলি সেট করে দিতে পারলাম। এবার এখানে এসে সিলেক্ট করে দিলাম যে 1 নম্বরে যে 1 এবং 2, 2 নম্বরে আপনি এখানে
আবার 2 এবং 3 এটা আপনি ইন্টার দিয়ে 2 নম্বরে আপনি সেট করবেন, 3 নম্বরে সেট করবেন। আশা করছি এই যে আপনি এই প্রশ্নটা ইজিলি সেটিং করে নিতে পারবেন, যে এখানে আপনি একটা স্ট্রিম দিবেন এবং তার কিছু উত্তর বা অ্যান্সার এখানে দিবেন এবং এখানে কি দিবেন, এখানে তার অ্যান্সারগুলো দিয়ে দেবেন এবং এটা রেকর্ড করে দিলাম, যে এখানে মূল যে বিষয় রেকর্ড করে দিলাম। এখানে আরো কিছু বিষয় আপনার এখানে আছে, যে ম্যাথমেটিক্যাল যে টার্ম, যে আপনি এখানে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আপনি কিভাবে পূরণ করবেন, এবং আরো একটা বিষয় আছে যে আপনি এটা নেগেটিভ মার্কিং কিভাবে করবেন। এখানে যে অনেক সময় নেগেটিভ মার্কিং এর আমাদের প্রয়োজন হয়, বা অনেক পরীক্ষায় আমরা দেখেছি যে তুমি যদি ভুল করো তাহলে 0.25 নাম্বার কাটা যাবে। তো এটা আমরা কিভাবে সেট করব সেটাও আসলে এক টিউটোরিয়ালে এই প্রত্যেকটা বিষয় দেখানো একটু মানে কষ্টসাধ্য বিষয়, বা অনেক সময় নিয়ে নিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন, তাহলে আমি পরবর্তীতে এই পরবর্তী আরো কিছু বিষয় আপনাদের সামনে এর গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব, বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্ম এবং নেগেটিভ মার্কিং এর যে বিষয়টা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আজ আর আমি দীর্ঘায়িত করব না, এর পরবর্তীতে আরো একটা টিউটোরিয়াল তৈরি করব। আশা করছি আপনাদের সাড়া যদি পাই, তাহলে আজকে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করেন।